বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। এখন যে টপিকটি পড়ব সেটি হচ্ছে ফিজিক্সের দশম চ্যাপ্টারের আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বিষয়টা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এক ঘন মিটারে উপস্থিত জলীয় বাষ্পের ভর। তো আর্দ্রতার এককে কেজি পার মিটার কিউব এককে লেখা হয়ে থাকে। তো আপেক্ষিক আর্দ্রতার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে স্মল এফ ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এফ গুণন হচ্ছে 100%। পার্সেন্ট শতকরা হিসাবে লেখা হয়ে থাকে। তো আপেক্ষিক আর্দ্রতাকে আর দিয়ে প্রকাশ করা হয়। স্মল এফ যেটা হচ্ছে ছোট চাপ এবং নিচে ক্যাপিটাল এফ যেটা হচ্ছে বড় চাপ। আলাদা পরিচয় আছে। স্মল এফকে বলা হয়ে থাকে শিশিরাঙ্কের চাপ অথবা বায়ুর তাপমাত্রায় উপস্থিত সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এই কথাটা লেখা থাকলেও আমরা বুঝতে পারবো সেটি হচ্ছে শিশিরাঙ্কের চাপ। কেমন? বায়ুর তাপমাত্রায় উপস্থিত উপস্থিত কথাটা লেখা থাকতে হবে। বায়ুর তাপমাত্রায় উপস্থিত সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ স্মল এফ। ক্যাপিটাল এফের পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে? তো আপেক্ষিক আর্দ্রতা কখন 100% হওয়া সম্ভব? যখন স্মল এফ এবং ক্যাপিটাল এফ সমান হবে। সমান হলেই কেবলমাত্র আপেক্ষিক আর্দ্রতা 100% হবে। কেমন? স্মল এফ সমান এফ হলে আর ইকুয়াল টু 100% হবে। এখন আমরা শিশিরাঙ্ক সম্পর্কিত বিষয়ের আপেক্ষিক আর্দ্রতার অঙ্ক দেখব। দেওয়া আছে বায়ুর তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্কের তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস। তো সাথে সাথে দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াস 27 ডিগ্রি সেলসিয়াসে চাপ দেওয়া আছে 18 মিলিমিটার এইচজি এবং 27 ডিগ্রি সেলসিয়াসে চাপ দেওয়া আছে 20 মিলিমিটার এইচজি। আবার 12 ডিগ্রি সেলসিয়াস 14 ডিগ্রি সেলসিয়াসে চাপ দেওয়া আছে 8 মিলিমিটার এইচজি এবং 9 মিলিমিটার এইচজি। তো এখানে 26.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে 26 ডিগ্রি সেলসিয়াস তো 0.5 তো নেই এখানে। 0.5-এর জন্য তো তাপমাত্রা 0.5-এর জন্য তো চাপ এখানে নেই। তো 0.5-এর জন্য চাপ কতটা হয় সেটা আমাদের আলাদাভাবে বের করে নিতে হবে। তো দেখো তো এই দুইটা তাপমাত্রার মধ্যে চাপের পার্থক্য কত? 26 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস এই দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য কত? 1 ডিগ্রি সেলসিয়াস না? তো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য চাপের পার্থক্য কত হবে? এখানে দেওয়া আছে 18 মিলিমিটার এইচজি এবং 20 মিলিমিটার এইচজি। তাহলে অবশ্যই চাপের পার্থক্য হচ্ছে কত? 20 থেকে 18 বাদ দিলে যা হচ্ছে সেটাই হচ্ছে চাপের পার্থক্য, 2 মিলিমিটার এইচজি। কেমন? এখন 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য চাপের পার্থক্য সেটা আমরা বের করব। কেন বের করলাম আলাদাভাবে? আলাদাভাবে এজন্যই বের করতে হলো কেননা 26.5 ডিগ্রি সেলসিয়াসে চাপ দেওয়া নেই, 26 ডিগ্রি সেলসিয়াসে চাপ দেওয়া আছে। তো 0.5 এক্সট্রা ওইটা বের করে নিতে হবে। 0.5-এর জন্য চাপের পার্থক্য হয় কতটুকু সেটা আলাদাভাবে বের করে পরে 26 ডিগ্রি সেলসিয়াস এর যে চাপ সেখান থেকে আমরা ওইটা বের করব। তো 26.5 ডিগ্রি সেলসিয়াসের চাপ কতটা হতে পারে সেটা আমরা আলাদাভাবে বের করে নিতে পারি। আচ্ছা, 0.5 ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য চাপের পার্থক্য কত হয়? এই দুইটা তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য না, তাপমাত্রার পার্থক্য। তাহলে চাপের পার্থক্য হবে কত এই দুইটা থেকে? 2 মিলিমিটার এইচজি বিয়োগ করে দিছি। তো অতঃপর 0.5 ডিগ্রি এই 26.5 আছে, এই 0.5 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য চাপের পার্থক্য কত হবে সেটা বের করলাম। এখন এই 26.5 ডিগ্রি সেলসিয়াসে চাপ কতটুকু হবে সেটা আমরা যোগ করে দিব, কারণ 26-এ ছিল হচ্ছে 18 মিলিমিটার এইচজি। এখন 0.5 আরও যোগ হলো, তার মানে 26.5 ডিগ্রি সেলসিয়াসের চাপ কতটুকু হবে? 18 প্লাস হচ্ছে এই 0.5-এর জন্য এক্সট্রা হচ্ছে 1, সেটা যোগ করে দিলাম। কেমন? এখন অনুরূপভাবে এই 12 ডিগ্রি সেলসিয়াস 14 ডিগ্রি সেলসিয়াসে চাপ দেওয়া আছে এত, তাই না? তো এখানে শিশিরাঙ্ক দেওয়া আছে হচ্ছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে আছে 12 ডিগ্রি সেলসিয়াস। তো 12.6 এখানে 12, তো 0.6 তো
ডিফারেন্ট। তো 0.6 এর জন্য কত সেটা আমাদের বের করে নিতে হবে। তো এই দুইটা থেকে আমরা কাজ করব, যেহেতু কাছাকাছি 12 আর 14, এজন্য এই দুইটা থেকে আমরা ক্যালকুলেশন করব যে এখানে 12 ডিগ্রি সেলসিয়াস এবং 14 ডিগ্রি সেলসিয়াস এই দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য কত ডিগ্রি সেলসিয়াস? 2 ডিগ্রি সেলসিয়াস, ঠিক না? তো এজন্য 2 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য চাপের পার্থক্য কত হবে? এই দুইটার মধ্যে চাপের পার্থক্য কত? 9 আর 8 বিয়োগ করলে কত হবে? 1। এর জন্য 9 বিয়োগ 8 সমান হচ্ছে 1 মিলিমিটার এজি। বিষয়টা ক্লিয়ার? এখন 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য চাপের পার্থক্য হচ্ছে এত। তারপরে 0.6 এটা আমাদের আলাদাভাবে বের করে নিতে হবে। এর জন্য 0.6 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য চাপের পার্থক্য হচ্ছে 0.3 মিলিমিটার এজি। তো এখন 0.6 এর জন্য পেলাম। তো এখন 12.6 ডিগ্রি সেলসিয়াসে চাপ কতটুকু হবে? 12 ডিগ্রি সেলসিয়াসে চাপ দেওয়া আছে 9 মিলিমিটার এজি। তো 0.6 তার সাথে যোগ হবে, অর্থাৎ 12.6 ডিগ্রি সেলসিয়াসে কত হবে? এই 8 মিলিমিটার এজি প্লাস হচ্ছে কত? প্লাস 0.3। কেমন? অর্থাৎ 12.6 ডিগ্রি সেলসিয়াসের চাপ হচ্ছে 8 প্লাস হচ্ছে 0.3 ইকুয়াল টু 8.3 মিলিমিটার এজি। এখন আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। আপেক্ষিক আর্দ্রতা সমান কি? আর ইকুয়াল টু ছিল স্মল এফ, মানে হচ্ছে শিশিরাঙ্কের চাপ, ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এফ, সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় চাপ, ঠিক আছে, গুণন হচ্ছে 100%। তো 8.3 এটা হচ্ছে শিশিরাঙ্কের চাপ, আর নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায় যে চাপ সেটা হচ্ছে 19। এটাকে ভাগ করে তার সাথে 100 গুণ করতে হবে, শতকরাই হিসাব করতে হবে। তো তারপরে যেটা হয় সেটা তোমরা করবা। ওকে, এখন গ্লেসারের সূত্র সম্পর্কিত একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখন দেখব। গ্লেসারের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা 1 মাইনাস জি ইন্টু হচ্ছে থিটা 1 মাইনাস হচ্ছে থিটা 2। এই থিটা হচ্ছে শিশিরাঙ্ক, আর থিটা 1 হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, জি হচ্ছে গ্লেসারের ধ্রুবক, আর থিটা 1 সেটা তো বলছি শিশিরাঙ্ক, আর থিটা 2 হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা। এই মানগুলো দেওয়া থাকবে। তো এখানে যে কোনো একটা মান বের করতে বলবে। জি গ্লেসারের ধ্রুবক, এটা অঙ্কেই দেওয়া থাকবে, ডাকে দেওয়া থাকবে। আর যদি বলে শিশিরাঙ্ক বের করতে, তখন বাকিগুলো মান দেওয়া থাকবে, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, এখন আমরা লাস্টে এসে পড়েছি এই চ্যাপ্টারের একদম লাস্টের দিকে। গড় মুক্ত পথ সংক্রান্ত বিষয়ের সূত্র। গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ল্যামডা সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে পাই সিগমা স্কয়ার এন। এটা হচ্ছে ক্লসিয়াসের সূত্র। এই ক্লসিয়াসের সূত্রটি কখন ব্যবহৃত হবে? যদি ডাকের মধ্যে সাধারণ অণু এই কথাটা থাকে, সাধারণ অণু থাকলে তখন এই সূত্র ব্যবহৃত হবে। এবং ল্যামডা সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে √2 পাই সিগমা স্কয়ার এন। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র। আসতে পারে, কোশ্চেন আসতে পারে, ল্যামডা সমান হচ্ছে এত দেওয়া থাকলো, তখন বললো এটি কার সূত্র? তখন ম্যাক্সওয়েলের সূত্র, ঠিক আছে? তো এই সূত্রটি কখন ব্যবহৃত হবে? কোশ্চেনে যদি কার্যকর অণু দেওয়া থাকে, সেই কথাটা যদি লেখা থাকে, তখন এটা ইউজ করতে পারবা। আর যদি কোনো কিছু দেওয়া না থাকে, তখন যে মানগুলো দেওয়া থাকবে ওইটার উপর ভিত্তি করে ওই সূত্রটা ইউজ করতে হবে। কেমন? তো যে কোনো একটা ব্যবহার করলেই চলবে তখন, যদি কোনো কিছু না দেওয়া থাকে। তো সিগমা সমান হচ্ছে অণুর ব্যাস, এখানে সিগমার পরিচয় হচ্ছে অণুর ব্যাস, এবং এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। মোটামুটি বলা যায় এই চ্যাপ্টার সম্পূর্ণটুকু শেষ। তো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।